একবার শুনলে মনে হয় ওটা বারবার শুনি। এটার অভিজ্ঞতা বলো, কিভাবে শুরু হলো জার্নিটা? দে আর ভেরি নন্দিতাদি এবং শিবুদা, দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো যখনই ওদের কোনো প্রজেক্টে, সেটা ছোট হোক বড় হোক যতটুকু হোক না কেন, এক লাইনও যদি আমি গাইতে পারি তাহলে আমার সেটা সৌভাগ্য বলে আমি মনে করি। যে কোনো কাজের যদি অ্যাপ্রিসিয়েশন হয় লাইক তখন ভালো লাগাটা আরো বেড়ে যায়। তো আমার বস বলতে কিন্তু আজকে হচ্ছে অডিয়েন্স, একদম তাই। এনি আর্টিস্ট। তো ওই অডিয়েন্সের থেকে একটা ভ্যালিডেশন খুঁজে পাওয়াটা খুব জরুরি একটা জিনিস হয়ে যায় যে কোনো আর্টিস্টের জন্য। গানকে নিয়ে এত প্যাশনেট তুমি, এই জায়গাটা কবে ক্রিয়েট হলো? আর প্রায় আমি তখন 3-4 বছর, আমার কিন্তু সেই জ্ঞানও নেই যে আমি ভালোবাসছি কি বাসছি না, সেটা বোঝার আগেই আমার ফ্যামিলি আমাকে এটাতে ঢুকিয়ে দেয়। তুমি ভালোবাসাটাকে কিভাবে ডিফাইন করবে? হোয়াট ইজ ভালোবাসা ফর ইউ? রিলেশন টু রিলেশনশিপ ডেফিনেটলি ভেরি করে। আমার বন্ধুরা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ওদেরও একটা ভালোবাসার জায়গা থেকেই অতটা বন্ধুত্ব আর কি পাওয়া যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দেবী আনলিস্টের আরো একটা নতুন এপিসোডে। আপনাদের সঙ্গে আমি সুজাতা, আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তার গান আপনারা পছন্দ করেছেন অনেক দিন ধরেই। আমি যদি খুব ভুল না করি, একটা জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে তার গান বহুবার শুনেছেন এবং তখন থেকেই ভালো লাগা শুরু, এবং তারপর একটা লম্বা জার্নি। আর এখন সাম্প্রতিক সময়ে তার বেশ কয়েকটা গান খুব জনপ্রিয়। না আর সাসপেন্স নয়, কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, প্রস্মিতা পাল। স্বাগত জানাই, নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি, আর এখানে এসে দেবী আনলিস্টে এসে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে দেবী আনলিস্টে আমাদের একটাই জানো তো হয় যে আমরা কনসেপ্ট রাখি যে গল্প আড্ডা তো হবেই, তার সঙ্গে এমন কিছু কথা যেগুলো আমরা জানতে চাই বা জানতে চাইবো আগামী দিনেও, যেগুলো হয়তো সাধারণ প্রস্মিতাকে নিয়ে লোকজন জানে না। প্রস্মিতাকে নিয়ে জানে প্রস্মিতা খুব ভালো গান গায়, গান শুনতে খুব ভালোবাসে, কিন্তু প্রস্মিতা এমনি কেমন মানুষ, প্রস্মিতা কি খেতে ভালোবাসে, প্রস্মিতা কি করতে ভালোবাসে, কোথায় ঘুরতে ভালোবাসে, এরকম অনেক কথা থাকে যেগুলো সব আমরা সাধারণত জানতে চাই যে কি করে তারা। সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, আর গান তো শুনবোই একদম। আচ্ছা, রিসেন্টলি তোমার যে গানটা সব থেকে জনপ্রিয় হয়েছে সেখান থেকে শুরু করি, আমার বস, তাই তো? সেই সিনেমায় তোমার যে গানটা এত রিদমিক, একবার শুনলে মনে হয় ওটা বারবার শুনি। এটার অভিজ্ঞতা বলো, কিভাবে শুরু হলো জার্নিটা? জার্নি শুরু হলো প্রথমত দেবী আনলিস্টের সকল দর্শক যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে দেখার জন্য, ওয়েলকাম। আর শিবুদার সাথে উইন্ডোজের সাথে আমি প্রায় 2014 থেকে আমি প্রচুর ওদের কাজ করেছি, এবং দে আর ভেরি নন্দিতাদি এবং শিবুদা, দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো যখনই ওদের কোনো প্রজেক্টে, সেটা ছোট হোক বড় হোক যতটুকু হোক না কেন, এক লাইনও যদি আমি গাইতে পারি তাহলে আমার সেটা সৌভাগ্য বলে আমি মনে করি। সো আই ডোন্ট আস্ক আ সেকেন্ড টাইম। তো যখন এটা আসলো আমার কাছে অনুপম, এবং এটা কিন্তু অনেক বছর আগে রেকর্ড করা, আচ্ছা, এটা আসলে ওই কোভিড এর সময় হলো, তারপরে বোধহয় একটু স্লো ছিল পুরো ইন্ডাস্ট্রিটা। তো এটা রেকর্ড করা বোধহয় 2022। তারপরে আমরা অনেক আশায় ছিলাম যে কবে বেরোবে, এবং সেটা বেরোলো হচ্ছে 2025-এ। গানটা খুবই একটা মিষ্টি, আনলাইক অনুপম যেরকম করে, এটা একটু অন্য ধরনের একটা গান, খুব আনন্দের একটা গান। এবং সেই স্পিরিটটা আমরা আশা করি যে যারা বানিয়েছেন, যারা গেয়েছেন সবাই, উপলদাও গেয়েছে আমার সাথে এটাতে, তো আমরা আশা করি যে সেটা ধরতে পেরেছি সেই আনন্দ। একদম, এত মানুষ পছন্দ করেছে গানটা, তো এবং এত মানুষ শুনছে, এত ফিডব্যাক পাচ্ছ, সেটা বোধহয় আলাদা একটা ভালো লাগা, তাই না? যে কোনো কাজের যদি অ্যাপ্রিসিয়েশন হয় লাইক তখন ভালো লাগাটা আরো বেড়ে যায়। তো ডেফিনেটলি আজকে যে কোনো আর্টিস্ট, এবং তুমি নিজেও একজন আর্টিস্ট, তুমি নিজেও বুঝবে যে আর্টিস্টের কাছে সব থেকে আমার বস বলতে কিন্তু আজকে হচ্ছে অডিয়েন্স। একদম তাই, এনি আর্টিস্ট। তো ওই অডিয়েন্সের থেকে একটা ভ্যালিডেশন খুঁজে পাওয়াটা খুব জরুরি একটা জিনিস হয়ে যায় যে কোনো আর্টিস্টের জন্য। আমরা অবশ্যই গান বাজনা নিজের প্যাশনের জন্য করি,
কিন্তু কোথাও গিয়ে অডিয়েন্সের থেকে যতক্ষণ না আমরা হাততালিটা পাচ্ছি ততক্ষণ আমাদের মনটা কিরকম মানে কিরকম একটা করে আর কি। একদম তাই। আর সেই প্রশংসা কিন্তু ইতিমধ্যেই প্রস্মিতা পেয়ে গেছে। তবে ওই যে বলছিলাম জার্নিটা কিন্তু এখন নয়, জার্নিটা ছোটবেলা থেকে শুরু হয়েছে। ছোটবেলা কিরকম কেটেছে, কোথায় কেটেছে? ছোটবেলা আমার কলকাতাতেই মানুষ হয়েছি আমি। আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে আমার ঠাকুরদা এবং ঠাকুরদার 2 ভাই এবং এক দিদি, মানে 4টে ফ্যামিলি আমরা পুরো একটাই বাড়িতে থাকতাম। আচ্ছা। আলাদা ফ্ল্যাটস বাট একই বাড়িতে। তো মানে আমার বেড়ে ওঠাটা খুবই আমার কাছে স্পেশাল, কারণ যত লোক তত আদর। তো মানে খুব আদরে বড় হয়েছে? খুব আদরে বড় হয়েছি এবং কাকাদের কাছে মার খেয়ে খেয়েও বড় হয়েছি। আচ্ছা। এখন তো কেউ ভাবতেই পারে না বাচ্চারা যে তারা মার খাবে, তাই না? কি মার খেয়েছি, প্রচুর মার খেয়েছি। আচ্ছা। কিন্তু দ্যাট শেপড মি ইনটু হু আই অ্যাম। মানে আর আমার দিদিও থাকতো, মানে আমার পিসতো দিদি, শি ইউজড টু স্টে উইথ আস। আমার বোন আছে, তো উই ওয়ার আ বাঞ্চ অফ লাইক আ লট অফ পিপল স্টেইং টুগেদার। তো ছোটবেলাটা খুব ভালো কেটেছে আমার। ওকে, কিন্তু এই যে গানের প্রতি তোমার ভালোবাসাটা তৈরি হওয়া, গানকে নিয়ে এত প্যাশনেট তুমি, এই জায়গাটা কবে ক্রিয়েট হলো? আমি আসলে প্রায় 3-4 বছর বয়স থেকে গান শিখছি এবং আমার প্রথম গান শেখা হচ্ছে আমার দিদি ভাইয়ের কাছে। দিদি ভাই হচ্ছে আমার পিসতো দিদি। দিদি ভাই আমাদের সাথেই থাকতো, মানে আমি বড়ই হয়েছি, শি ইজ লাইক মাই সেমি প্যারেন্ট। ওকে। তো প্রথমে দিদি ভাইয়ের কাছেই শেখা আমার, প্রায় আমি তখন 3-4 বছর, মানে আমার কিন্তু সেই জ্ঞানও নেই যে আমি ভালো বাসছি কি বাসছি না, সেটা বোঝার আগেই আমার ফ্যামিলি আমাকে এটাতে ঢুকিয়ে দিয়েছে। দিদি ভাই আজকে নেই, শি ইজ নো মোর। ওকে। বাট আমার মনে হয় যে এই যতটুকু বা হয়েছে সেটা আমার দিদি ভাই, আমার ঠাকুমা আর আমার দিদার আশীর্বাদে হয়েছে। বিকজ দোজ ওয়ার দ্য 3 মেইন পিপল যারা আমাকে, মানে যাদের উদ্যোগে আমি এতটা এগোতে পেরেছি। একদম ডেফিনেটলি। মানে কিছু মানুষ থাকে যারা খুব মানে পিলার বা স্ট্রেংথ হিসেবে কাজ করে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে তারা রয়েছে। কিন্তু তুমি অ্যাজ আ মানে প্রফেশনাল, তুমি একজন ইঞ্জিনিয়ার, অ্যাট দ্য সেম টাইম তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল বলছিলে যে তোমার দুটো প্রফেশন, একটা গান এবং একটা তোমার আরেকটা কাজের জায়গা, সেখানে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি রয়েছো। তো এই যে গানটাকেও তুমি প্রফেশন হিসেবে নেবে, সেই ডিসিশনটা কবে এসেছিল? হোয়াট হ্যাপেন্ড ইজ আমি প্রচুর ইয়ে করতাম ছোট থেকেই। আমি ঠাকুমাকে মাম্মি বলি। আচ্ছা। তো মাম্মি প্রচুর কম্পিটিশনস, তারপরে নানা রকম অনুষ্ঠান, মানে যেখানে পারতো আমাকে নিয়ে যেত, এবং গানের মাস্টারের কাছেও মাম্মি নিয়ে যেত। তো ওইটা করতে করতে একসময় স্টেজ শোজ আই ওয়াজ ইউজ টু, মানে ওই স্টেজ ফ্রাইটটা আস্তে আস্তে কেটেছে। মানে বিফোর আই কুড ভিজুয়াল, মানে আই ডোন্ট ইভেন রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ অন স্টেজ। আচ্ছা। তো ইট ওয়াজ লাইক দ্যাট। তো ওটা করতে 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 আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন একজন স্কুলের কোনো একটা অ্যানুয়াল ডে ফাংশনে দেখে আমাকে বলে যে তুমি আমার কাছে এসো। ওই আমার প্রথম গানে শো করা শুরু হলো। যে প্রথম আমার এখনো মনে আছে যে একটা দুর্গাপুজোর শো ছিল, যে ভদ্রলোক আমাকে বলেছিলেন, প্রথম অ্যাপ্রোচ করেছিলেন যে তুমি আমার ব্যান্ডে গান গাও। তো সেটা ট্র্যাকে গান ছিল, মানে নট লাইভ মিউজিশিয়ান, ট্র্যাকের শো। সেটা আমি ক্লাস 11-এ প্রথম 1,500 টাকা পেয়েছিলাম। আচ্ছা, আমার মনে পড়ে। সো ওটা করে তারপরে আস্তে আস্তে ওটা থেকেই ট্র্যাকের শো, প্রায় 4 বছর আমি ওনার সাথে কাজ করলাম। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম দেবুদার সাথে আলাপ হলো, দেবজ্যোতি মিশ্র। আমি তখন কলেজে, আচ্ছা, তার 2 বছর পরে, মানে ফার্স্ট ইয়ারে, তখন দেবুদার সাথে আলাপ হলো। তারপরে দেবুদার সাথে কাজ করতে 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 অন্যান্য সবার ইন্ডাস্ট্রির সাথে পরিচয়, আলাপ সবকিছু হলো। এবং 2012-তে দেবুদার থ্রু দিয়ে আলাপ হলো আমার শতদলদার সাথে, উপলদার সাথে, ওই সার্কিটটার সাথে। আর অন্যদিকে সুকন্যা, যে আমার যেই নিউজ চ্যানেলের কথা তুমি বললাম শুরুতে, সেটাও ওই সময় প্রায়, আমি তখন ফার্স্ট ইয়ারে এবং সুকন্যা ছিল সেটার হোস্ট। আচ্ছা। এবং সুকন্যা আমার সিনিয়র ছিল স্কুলে। সো স্টার্স, মানে এটা অ্যাকচুয়ালি যে ও আমাকে বললো যে হ্যাঁ এরকম একটা শো শুরু করছি, তুই কি আসবি? হ্যাঁ আমি আসবো।
ওখানে গিয়ে কার সাথে আলাপ হলো? তিমিরদার সাথে। আচ্ছা, প্রথম এপিসোডে তিমিরদা, আমি আর সাগরদা ছিল। তিমিরদার খুব ভালো লাগলো আমার গান, তিমিরদা আমাকে রেকমেন্ড করলো প্রসেনদাকে। ওকে, সব কানেকশন আর কি। হ্যাঁ, মানে ইট জাস্ট ক্লিকড আর কি। তো তারপরে প্রসেনদা গান টান শুনে অরিন্দমকে বললো যে একটা মেয়ে আছে, তুই একবার দেখতে পারিস। তো অরিন্দম ফোন করলো, ফোন করে বললো যে আমার দুটো গান আছে, বোঝে না সে বোঝে না শুধু, কিন্তু এটা অ্যাকচুয়ালি অন্য কেউ গাইবে, তুমি কি স্ক্র্যাচটা গেয়ে দিতে পারবে? বললাম হ্যাঁ, স্ক্র্যাচ গাইতে আমি তখন কি আর মানে। আর ও যে শুভম মৈত্র বলে ওকে, যার সাথে ও কাজ করতো, শুভম থাকতো হচ্ছে আমার বাড়ির পিছনেই, মানে আমার বাপের বাড়ির পিছনেই। তো বললো যে হ্যাঁ, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তখন আমি কিছু মানে ইটস ভেরি ক্যাজুয়াল, রাইট, ইটস লাইক বিটুইন ফ্রেন্ডস। তারপরে সাজনা গাওয়া হলো, ওর বাড়িতেই গাওয়া হলো, মানে শুভমের বাড়িতে গাওয়া হলো সাজনা। আর কঠিনের আমার একটা ভার্জন আছে। ওকে, তো তারপরে অরিন্দম আমাকে বলেছিল যে তুই যদি কঠিনটা ভালো করে গাস, কঠিন দু লাইন ছিল, আমি চেষ্টা করব যে তোর গান মানে তোর ইয়েটা রাখতে। এবারে হলো উল্টোটা, যে সাজনাটা ওদের এতই ভালো লেগে গেল, টাচউড, হ্যাঁ, যে রাজদাও খুব অ্যাপ্রিসিয়েট করলো। একদম ভালো লাগার মতনই গান ছিল। হ্যাঁ, তো তখন বললো যে ওয়াই নট গিভ ইট টু হার, মানে এত ভালো যখন গেয়েছে তাহলে ওয়াই নট। মানে এটা খুব অদ্ভুত ভাবে হয়েছে, মানে আই ডিডন্ট এক্সপেক্ট অ্যাট অল। এবং হওয়ার পরেও কিন্তু আমি অনেক বছর সেটাকে ঠিক গ্রাস্প করতে পারিনি, দ্য ম্যাগনেটিভিটি অফ, মানে দ্য ম্যাগনিটিউড অফ হাউ ইট ওয়াজ হ্যাপেনিং। তো সেটার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো হচ্ছে প্রসেনদা, অরিন্দম, শুভম এবং অফকোর্স রাজদার কাছে। একদম, মানে যে গানটার কথা বলছি সেটা আমারও একটা পছন্দের গান। তো আমরা একটু দু এক লাইন এই মুহূর্তে শুনতে পারি? হ্যাঁ, চলো তাহলে শুনি একটু। জোনাকি শুনছো নাকি, ওই জ্বলে নেবে বলে যায়, ডানাতে কেন মন খারাপ, লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়, বলি বৃষ্টি দিলে অলক্ষণে ঝোড়ো হাওয়াকে, আর লালচে রাতে রাস্কা রাতে ভিজতে চাওয়াকে, সাজনা লাগে না अब खिया तोरे बिन, साजना काटे ना अब रतिया तोरे बिन। আহা, কে লিখেছিলেন গানটা? প্রসেনদা। প্রসেনের লেখা। ওকে, অসাধারণ সুর, অসাধারণ লেখা, আর ততটা দারুণ করে তুমি গেয়েছো। আর পুরোটাই মানে একটা প্যাকেজ পুরো বেরিয়েছিল। আচ্ছা, ব্যাক টু প্রস্মিতা। প্রস্মিতার প্রথম ভালোবাসা কি? রে I'm a very high on life kind of a person. মানে আমার energy level sometimes people find it difficult to keep up with my energy level. এটা কি মানে টাইম টু টাইম ভ্যারি করে আর কি? হ্যাঁ, মানে আমার phases যায় just. আচ্ছা, but one thing is constant is আমার music is I think the love of my life. মানে ওটাই যে কোনো মুডে খুশি থাকলেও গান গাইতে ইচ্ছা করে, দুঃখে তো আরোই গান গাইতে ইচ্ছা করে, কেঁদে কেঁদে গান গাই বাড়িতে বসে যখন দুঃখ হয়। আর গিটার আর মিউজিক ইজ লাইক মাই দ্য মোস্ট লাভ থিং। আর সব থেকে ভালো লাগে হচ্ছে যখন স্টেজে থাকি, সেটা হচ্ছে আমার কি বলবো, মানে সব থেকে প্রিয় মুহূর্ত যদি জীবনের কিছু হয় আপাতত ইজ দ্যাট। মানে সেটা গেল গানের প্রতি ভালোবাসা। আর যদি সম্পর্কের ভালোবাসার কথা বলি, হোয়াট ইজ দ্যাট? সম্পর্কের ভালোবাসা আমার বাবা, ওকে, সবার আগে। আচ্ছা, বাবা মা হচ্ছে একদম ফার্স্ট। এন্ড তুমি ভালোবাসাটাকে কিভাবে ডিফাইন করবে? হোয়াট ইজ ভালোবাসা ফর ইউ? এই রে, সেটা তো রিলেশন টু রিলেশনশিপ ডেফিনেটলি ভেরি করে। আমার বন্ধুরা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ওদেরও একটা মানে ভালোবাসার জায়গা থেকেই অতটা বন্ধুত্ব আর কি পাওয়া যায়। আর ভালোবাসা থেকেই আমার বন্ধুত্ব থেকেই আমার ধারণা হচ্ছে ভালোবাসাটা হয়। তাই আমার অনুপমের সাথেও যে ভালোবাসাটা আছে সেটাও আমার কাছে খুব প্রেশাস। বাট অল অফ দেম হ্যাভ দে আর ডিফারেন্ট কালার্স অফ লাভ, মেবি ডিফারেন্ট ইন দ্য সেম স্পেকট্রাম, কিন্তু একটু আলাদা আর কি ভালোবাসার জায়গা। একদম, ওই যে তুমি বললে যে বাবা মার প্রতি ভালোবাসা সেটা একরকম, বন্ধুদের জন্য ভালোবাসা সেটা একরকম, আর তোমার সব থেকে প্রিয় মানুষ যার সঙ্গে তুমি থাকছো তার জন্য ভালোবাসাটা সেটা তো আলাদা হবেই ডেফিনেটলি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাকে যদি বলা হয় যে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে
তুমি ভালোবাসাটাকে কিভাবে ডিফাইন করবে? মানে সেটা কি আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি ট্রাস্ট, এগুলো কি নির্ভর করে যে কোনো একটা রিলেশনশিপে আছো সেই ভালোবাসার ক্ষেত্রে? যে কোনো, মানে আজকে আমার বোনের সাথে আমার সাংঘাতিক ভালো সম্পর্ক। শি ইজ লাইক মাই চাইল্ড। 6 বছরের ছোট। আচ্ছা। তো অফিসে যখন সবাই নিজেদের কলিগসরা যখন নিজেদের বাচ্চাদের ছবি দেখায়, আমার ছেলে এই করেছে, আমার মেয়ে এই করেছে, আমি আমার বোনের ছবি বার করে দেখে যে আমার বোন এই করেছে, আমার বোন। আচ্ছা, সো ইটস লাইক দ্যাট। এবং সেইটা আমার মনে হয় ইট কামস ফ্রম অ্যান ইমেন্স অ্যামাউন্ট অফ ট্রাস্ট। বাবা মার ক্ষেত্রেও তাই, যে যাই হয়ে যাক জীবনে, আই নো দ্যাট দে উইল হ্যাভ মাই ব্যাক। সো ভেরি ব্লেসড টু হ্যাভ প্যারেন্টস। আর যে কোনো বন্ধুত্ব বলো, যে কোনো ভালোবাসাও বলো, মানে অ্যাকচুয়ালি ভিত্তিটা তো সেই মানে বিশ্বাসের, একদম বিশ্বাসের উপরেই পুরোটা বজায় আছে, অ্যান্ড রেসপেক্ট। আজকে মানে শুধু অনুপমের সাথে কেন, যে কোনো আমার ভালো বন্ধু, আমি গোপনে একটা কথা বললাম, কারণ আমি ওপেন আপ করছি আমার বন্ধুর কাছে, সেটা যদি ও 4 কান করে দেয়, তাহলে তো আমি আর তাকে কোনোদিনই আমার কোনো কথাই আমি বলতে পারবো না। তো জেনুইন, ট্রাস্টওয়ার্দি, এগুলো হচ্ছে দে পুল মি টুয়ার্ডস পিপল লাইক দ্যাট। মানে আই গেট পুল টুয়ার্ডস পিপল লাইক দ্যাট। একদম। আমরা যদি মানে আমি যদি তোমায় জিজ্ঞেস করি, ধরো অনুপম দার সঙ্গে তোমার এই নতুন টাই আপের বা সম্পর্কের 1 বছরের বেশি হয়ে গেছে, তোমরা একসঙ্গে জীবন কাটাচ্ছ, তো সেখানে এই 1 বছরের মধ্যে 1 বছরের বেশি বা তার থেকে অনেকটা বেশি তোমাদের মানে কিছু পার্থক্য বুঝতে পারো? যখন ধরো একটা মানুষকে তুমি দূর থেকে চিনছো, দূর থেকে জানছো, খুব বন্ধু, বাইরে দেখা হচ্ছে, গল্প করছো, ভালো লাগছে, ভালোবাসা আছে, সেটা একটা আলাদা মানুষ। যখন কাছে বা একসঙ্গে থাকা হয়, তখন সেই মানুষটা কিন্তু অন্যরকম ভাবে তাকে চেনা হয় বা জানা হয়। সেই পার্থক্যটা এখন ফিল করলে কি কি পার্থক্য মনে হয়, যে না এটা তো ঠিক নয়, এটা তো ওরকম ছিল না, এটা এরকম, সেই পার্থক্যগুলো কি ফিল করো? আই থিঙ্ক সম্পর্কে যখন ঢুকলাম, তখন আই অ্যাকচুয়ালি রিয়ালাইজড কি অনুপম কতটা মানে সিম্পল একজন মানুষ, ডিসিপ্লিন, সিম্পল, ভেরি ডাউন টু আর্থ তো বরাবরই ছিল, কিন্তু আমার মনে হয়েছে যে ও এতটা মানে কম্পেয়ার টু দ্য স্টারডম দ্যাট হি হ্যাজ, সেই তুলনায় হি ইজ এক্সট্রিমলি রুটেড টু দ্য গ্রাউন্ড, এবং দ্যাট কাইন্ড অফ অ্যাট্রাক্টেড মি টুয়ার্ডস হিম। এবং সেটা বিয়ের পরেও কিন্তু একই রকম আছে, ইফ নট এনিথিং, তাহলে আমার মনে হয় যে আমাদের যদিও এক বছর হয়েছে, আমার মনে হয় আমি অনেক বছর ধরেই আছি ওর সাথে, মানে এতটাই কমফর্ট লেভেলটা হয়ে গেছে। তাহলে কোনো রিলেশনশিপের তাহলে মানে মূল জায়গাটা, কোনো রিলেশনশিপটা বাদ দাও, তোমার আর অনুপম দার যে রিলেশনশিপে, তার ভিত্তি তাহলে আমরা বলতে পারি ভালোবাসা, ট্রাস্ট এবং আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরকে বোঝা, বন্ধুত্ব। তোমাদের মানে কে কাকে প্রপোজ করেছিল, প্রথম কাকে ভালো লেগেছিল? ওরকম ঠিক নয় ব্যাপারটা, আমরা তো অনেকদিন ধরেই একে অপরকে চিনি, তাই ওরকম প্রপোজ বা সব কিছু ছিল। কিন্তু তোমার প্রথম কবে দেখে মনে হলো না একে আমার একটু আলাদা করে ভালো লাগে? অ্যাজ আ মানে মানুষ, সিঙ্গার তো অনুপম দার গান প্রত্যেকেই পছন্দ করেন, তুমিও করতে অ্যাজ ইউজুয়াল, কিন্তু তাকে আলাদা করে ভালো লাগা, সেটা কবে তুমি ফিল করলে যে না একটু আলাদা করে বেশি ভালো লাগছে? বলা খুব ডিফিকাল্ট আর কি, মানে ওরকম ইট হ্যাপেন ভেরি ন্যাচারালি। তো ওরকম মানে আমার ঠিক মনেও নেই যে কিভাবে কি হয়েছে, মানে বাট কে প্রপোজ করেছিল? লাইক মানে একটা তো প্রপোজাল এসেছিল যে we can go out বা সামথিং লাইক দিস, বা তোমার গান আমার ভালো লাগছে, তোমাকে আমার সামথিং একটু ডিফারেন্ট লাগছে, বাট আমি তোমাকে পছন্দ করি, এরকম কিছু আমরা বলিনি। তাহলে কে কাকে বিয়ের জন্য প্রপোজ করলো? এটা মেইনলি প্যারেন্টসরাই করেছে। পেরেন্টসদের কাছে কে বললো ফার্স্ট? প্যারেন্টসরা তো বুঝতেই পারছে যে কিছু একটা, মানে আমিও দেখেছি যে ওর মা বাবার সাথে খুব ক্লোজ, এবং আমিও আমার মা বাবার সাথে খুব ক্লোজ, এরকম তো ওরা তো জানবেই যে কি হচ্ছে, তো দেন প্যারেন্টস সেড যে why not give it a try। মানে পুরোটাই বাবা মার উপরে ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ। সো মানে নর্মাল যেরকম হয় এই ইয়েতে, সেরকম ধারায় তোমাদের, মানে তোমরা আগে ডেটিং করনি, ঘুরতে যাওনি কোথাও, লাইক কোনো ডিনার ডেটে গেলে, কোথাও গেলে? হ্যাঁ, ডেটে গেছি আমরা, সেখানে গেলেও প্রপোজাল? না ঠিক মানে ওরকম নয়, মানে বিকজ আমরা খুব ভালো বন্ধু, তো বন্ধুরা তো যায় ওরকম,
মানে ডিনারে যায়, লাঞ্চে যায়, কোথাও ঘুরতে যায়, কিন্তু সেটা তো আর ডেট হিসাবে খুব একটা যে আমরা ডেট করতে যাচ্ছি, মানে উই ডিডন্ট মেক আ বিগ ডিল আউট অফ ইট, জাস্ট উই লাইক স্পেন্ডিং টাইম উইথ ইচ আদার। আমাদের ভালো লাগতো একে অপরের কোম্পানি। তারপরে বিয়ের ডিসিশনটা কতদিনের মধ্যে নিলে? ধরো ভালো লাগা থেকে বিয়ের ডিসিশন, সেই ডিউরেশনটা কি ছিল? আমরা 1 বছর প্রায়, মানে আমরা মোর দ্যান ফ্রেন্ডস আমরা ইয়ে করেছি, ডেট করেছি, তারপরে 1 year around. একদম। সো নাও ইউ আর হ্যাপি উইথ ইউর নিউ লাইফ, নিউ পার্টনার এবং উইথ ইউর মিউজিক? Yes, I am happy with my life as of now. আর with my music, with my job, everything. কি করে সামলাও, মানে এই যে জবের কথা বললে, একটা দিকে তোমার প্রফেশন জব, একটা দিকে মিউজিক, তারপরে আবার ফ্যামিলি রয়েছে, কিছুটা হলেও তো সময় দিতে হচ্ছে। দুজনে একই প্রফেশনে থাকলেও দুজনের কাজ করারটা তো আলাদা আলাদাই কাজ করছো, খুব একসঙ্গে সবসময় কাজ করছো তা নয়, তো পুরোটা সামলাও কি করে? আমার চাকরির একটা সুবিধা হচ্ছে এটা ওয়ার্ক ফ্রম হোম, তো আমি মানে বাড়িতেই থাকি আর কি, বাড়ি থেকেই কাজ করো? বাড়ি থেকেই কাজ করি, তার জন্য আমি সময় বের করে উঠতে পারি। ওকে, সো দ্যাটস হাউ। সো ডেডিকেটেডলি এখনো গান শিখছো এবং তার সঙ্গে গান গাইছো, শেখাটা এখনো চলছে? হ্যাঁ, শেখা এখনো চলছে। ওকে। আর এই যে পুরো ধরো ব্যালেন্স করা, সকলে বলে বা অনেক মানুষই বলেন মেয়েদের পক্ষে, মেয়েরা খুব ভালো এই ব্যালেন্স গুলো করতে পারে, বাড়ি সামলানো, বাইরে সামলানো এবং পরিবারকে সামলানো, সবটাই। তোমার এটাতে মানে তোমার কি ধারণা, এটা সত্যি কি করা সম্ভব এবং খুব নিখুঁতভাবে নিপুণভাবে করা সম্ভব? এটা খুব আমি আমার সম্পর্ক নিয়ে বলছি না, কিন্তু এটা আমি আমার যে কলিগসদেরকে দেখি যারা চাকরি করছে এবং যাদের বেবি আছে, যারা মাদার্স, তাদের পার্টনার্সরা যদি তাদেরকে হেল্প না করে, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওম্যান। তো এই যে সবকিছু বজায় রেখে করাটা আমার মনে হয় যে এটা শুধু মেয়েদের দায়িত্ব নয়, এটা ছেলেদেরও ইকুয়াল দায়িত্ব। একদম। বাড়ি সামলানো বা সেই সাপোর্টটা দেওয়া, স্পেশালি টু নিউলি ওয়েডস যারা নতুন এসে একটা সংসারে ঢুকছে, তারাও তো জানে না, মানে ছেলে মেয়ে দে ডোন্ট নো। আর আজকাল তো ওইভাবে মেয়েরা মোস্টলি চাকরি করছে সবাই, তো একজনের ওপরে এটা ছেড়ে দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন মেয়েদের এই এক্সপেকটেশনটা। আমার মনে হয় উই হ্যাভ কাম টু দ্যাট এজ যেখানে দিস এক্সপেকটেশন ইজ ফ্রম মেন অ্যাজ ওয়েল অ্যাজ উইমেন। সো অ্যাজ এ পার্টনার তুমি অনুপম দাকে কি সেরকম পেয়েছো? হ্যাঁ, ও খুব, হি ইজ ভেরি, মানে ও খুব ভালো সংসার করতে পারে। মানে সাইমালটেনিয়াসলি যেমন বাইরে একটা মিউজিকের আলাদা জগৎ রয়েছে, বাড়িতে তোমার সঙ্গে একদম বাড়ির মতন করে হেল্প করা, একদম সেটাই সবসময় পাও। একদম, সেটা তোমার একটা আলাদা বা এক্সট্রা পাওনা আর কি একটা সম্পর্কে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ ওটা না করলে আমি কেন, মানে যে কোনো কেউ, আমি বলছি যে কোনো মহিলা যারা কাজ করতে চাইছে এবং কিছু অ্যাম্বিশন ফলো করতে চাইছে, কোনো ড্রিমস ফুলফিল করতে চাইছে, তাদের পার্টনাররা যদি তাদেরকে হেল্প না করে, তাহলে ইট বিকামস ডিফিকাল্ট। আই এম নট সেইং দ্যাট দে কান্ট ডু ইট, বাট ইট বিকামস ডিফিকাল্ট। একদম।